সমস্যা কাটছে না গ্যাস সংকট, দিশেহারা পরিবহন খাত, রান্নায় চরম ভোগান্তি। প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতির আশা। ভয়াবহভাবে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 50 বছরে 6 থেকে নেমে এখন 75 মিটার গভীরে, মহাবিপর্যয়ের শঙ্কা। এক বছরে বাড়ি নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় 40%। বেড়েছে নিবন্ধন ব্যয়ও, স্থবিরতা পথে আবাসন খাত। দেশে প্রায় 85 লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। মৃত্যুতে শীর্ষ 10 দেশের তালিকায় বাংলাদেশ। দেশ গড়ায় আত্মনিয়োগ করতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও সফল হবে বর্তমান প্রজন্ম। এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নের বিষয়ে বিএনপির দলীয় ফোরামের সিদ্ধান্ত। আজ ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক ইসির। তীব্র গ্যাস সংকটে দিশেহারা পরিবহন খাত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। এদিকে সংকট আছে বাসাবাড়ির গ্যাস লাইনেও। দিন কিংবা রাত, রাজধানীর সিএনজি স্টেশনগুলোর চিত্র এখন একই রকম। মাত্র কয়েক মিনিটের গ্যাসের জন্য চালকদের অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। 1 ঘন্টা 30 মিনিটে ঢুকলাম পাম্পের ভিতরে, আরো মনে করেন যে আধা ঘন্টা যাইবো নিতে নিতে, তাহলে 2 ঘন্টায় হয়ে যাবো। আমি 3.5 ঘন্টা অপেক্ষা করছি। আমি গ্যাস যদি লাইনে থাকে আমি চাহিদা অনুসারে আমি গ্যাস পাবো। মূল গ্রিডে সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে গ্যাসের চাপ খুবই কম, ফলে দীর্ঘ সময় দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত সিএনজি। এই যে গ্যাস, কয় টাকার গ্যাস ঢুকে আল্লাহ জানে, অল্প টাকার গ্যাস ঢুকে আসলে সারাদিন কভারেজ করা যায় না। এখান থেকে ইউটার্ন নিয়ে মহাখালীর টার্মিনাল থেকে এই পর্যন্ত গ্যাস পাম্প পর্যন্ত আসতে নর্মালি 3.5 ঘন্টা লাগছে। আর গ্যাস পাম্পে আসার পরে তো প্রেশার নাই, 100 প্রেশার গ্যাস ঢোকে না। সময় সংকটে ট্রিপ কমে যাওয়ায় চালকদের আয় নেমেছে অর্ধেকে। কবে স্বাভাবিক হবে তাও জানে না কেউ। আমরা যদি সারাদিন পাম্পের সিরিয়াল লাগায় বসে থাকি, মালিকের জমা দেবো কোন সময়, আমরা খাবো কোন সময়, ভয় বাড়া দেবো কেমনে, আমরা চলবো কেমনে কোন? লাইনে খাওয়া হচ্ছে 2 ঘন্টা হয়েছে। আর এই সংকটটা কবে মিলবো ঠিকও আমরা বলতে পারি না। অন্যদিকে সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রেখে আর্থিক লোকসানের মুখে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরাও। সবকিছুর মেশিনারিজ হতে শুরু করে মেশিনারিজের মেইনটেনেন্স কস্ট, তারপরে হলো বিগত এই 7-8 বছরে প্রায় 19-20% বেড়েছে বিদ্যুতের খরচ, কিন্তু আমাদের কমিশন কোনো বাড়ে না, যার কারণে এই শিল্পটা ধ্বংসের পথে। আসলে আমাদের কিছু নাই, এটা যখন লাইনে প্রেশারটা স্বাভাবিক হবে তখন এই ভোগান্তি থেকে আমাদের গ্রাহকরা রক্ষা পাবে। এই সংকট ফিলিং স্টেশন ছাড়িয়ে পৌঁছে গেছে বাসাবাড়িতেও, বাড়ছে ভোগান্তি। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে গণপরিবহনে চরম নৈরাজ্যের আশঙ্কা রয়েছে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংকট কিছুটা কমে আসবে, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সংকটের জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, সরকার কাজ করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। গ্যাস সংকট তীব্র, তার প্রভাবে গাজীপুরে সৃষ্টি হচ্ছে নানামুখী সমস্যা। ক্ষতির মুখে পড়েছে ওয়াশিং, তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল কারখানা। এদিকে গ্যাসের আশায় সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। শিল্প ও পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে সবাই। গাজীপুরের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট। প্রয়োজনীয় চাপ না থাকায় বিপাকে ওয়াশিং কারখানাগুলো, তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল কারখানাগুলো ক্ষতির মুখে। বিকল্প উপায়ও মিলছে না সমাধান। 1 মাস যাবত আমরা টোটালি গ্যাস নাই, ডাইং ফ্যাক্টরি টোটালি বন্ধ হচ্ছে, পাইও না গ্যাস। আর যতটুকু পাই একদিন পরে দেখা যায় 2 দিন লাগে গ্যাস আসতে। তো
তো ওই গ্যাস দিয়ে আসলে ডাইং ফ্যাক্টরি চালানো সম্ভব না। এদিকে গ্যাসের আশায় সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। সম্প্রতি টঙ্গীতে গ্যাস সরবরাহের দাবিতে তিতাসের আঞ্চলিক বিক্রয় ও বিপণন কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। আপনারা জাতীয় গ্রিডের কথা বলবেন, হ্যাঁ জাতীয় গ্রিডের যে সমস্যা ওই সমস্যা আমরা রাজি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইদানিং কালে গত 2-3 মাস যাবত একেবারেই গ্যাস থাকছে না। গ্যাসের ব্যবস্থা যদি না হয় আমাদের বিলগুলো ফেরত দিয়ে দিবেন। দিনেও গ্যাস থাকে না, রাত্রেও গ্যাস থাকে না, অথচ প্রতি মাসে আমরা প্রতিটা গ্যাসের 1080 টাকা বিল দিচ্ছি, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমরা স্মারকলিপি প্রদান করেছি। পাওয়ার গ্রিডের যান্ত্রিক সমস্যা দূর হলে গ্যাস সংকটের সমস্যাও সমাধান আসবে বলছে তিতাস কর্তৃপক্ষ। বর্তমানে কয়েকদিন যাবৎ দেশের জাতীয় গ্রিডে গ্যাসের সাপ্লাই কম থাকার কারণে দেশব্যাপী একটা গ্যাসের সংকট দেখা দিয়েছে। যদি এর বাইরে কোনো কারিগরি ত্রুটি থেকে থাকে তাদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি, অতি দ্রুত সময়ের মধ্যে সেটা সমাধান করার ব্যবস্থা করব। একদিকে শিল্প মালিকদের লোকসান, অন্যদিকে সিএনজি চালিত যানবাহনের চালকদের কর্মঘণ্টা নষ্ট, সব মিলে স্থবির হয়ে পড়েছে কর্মজীবন। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। ভয়াবহভাবে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 50 বছরে পানির স্তর 6 থেকে নেমে এখন 75 মিটার গভীরে। এর অন্যতম কারণ ভূগর্ভের পানির অতি ব্যবহার, অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ধ্বংস এবং নদী বা খালের তলদেশের দূষণ। এতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হলে ভূগর্ভে পৌঁছাতে পারছে না পানি। মারাত্মক বিপর্যয়ের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি অতিবৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা, তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এই অবস্থায় সামনে আসে রাজধানীর জলাশয়গুলো ভরাট হওয়ার চিত্র। তথ্য বলছে গত 2 দশকে ঢাকার জলাশয় 20 ভাগ থেকে নেমে এসেছে 3 ভাগে। এই জলাবদ্ধতার মধ্যেও উদ্বেগের বিষয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। গবেষণায় দেখা গেছে রাজধানীতে প্রতি বছর প্রায় 3 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 1970 সালে পানির স্তর মাটির মাত্র 6 মিটার গভীরে থাকলেও বর্তমানে তা ঠেকেছে প্রায় 75 মিটারে। এই পরিস্থিতির অন্যতম কারণ মাটির পানি শোষণ ক্ষমতা হারানো, যা তৈরি হয়েছে অপরিকল্পিত নগরায়নে ভূপৃষ্ঠ কংক্রিটের আবরণে ঢেকে যাওয়ায়। একই সাথে জলাশয় কমা, খাল ও নদীর তলদেশে দূষণ এবং কৃষিসহ নানা কারণে ভূগর্ভস্থ পানির অতি ব্যবহার। আমরা এই শহরটাকে তৈরি করেছি এমনভাবে যে আমাদের এই ইনফিল্ট্রেশনের জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। উন্নয়নের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের শহরের প্রায় 80 ভাগ সারফেস কনক্রিট বানিয়ে ফেলেছি। কনক্রিট বানানোর কারণে আমাদের যে ইনফিল্ট্রেশন হওয়ার কথা, সেই ইনফিল্ট্রেশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার ভয়াবহ প্রভাব পড়েছে সুপেয় পানি, কৃষি, জীববৈচিত্র্য এবং মাটির গুণগত মানের ওপর। এই অবস্থা চলতে থাকলে সামনে আসবে খারাপ পরিস্থিতি, শঙ্কা বিশেষজ্ঞদের। ভূগর্ভস্থ পানির ভলিউম কমে যাওয়ার কারণে এখানে হেভি মেটাল কন্টামিনেশন হয়, ফলে এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বৃক্ষের স্বাভাবিক যেই বৃদ্ধি সেটি ব্যাহত হয়, আবার কৃষিকাজের জন্য পানি সরবরাহ কমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি এখন আশঙ্কা করা হচ্ছে, সিঙ্কহোলের মতো একটি ফিচারের তৈরির ঝুঁকি তৈরি হয়। ঢাকা শহরেও 2-1 জায়গায় এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন, জলাশয় বাড়ানো, খাল বা নদীর তলদেশের দূষণ কমানো এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে পারলে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে এই পরিস্থিতির। তবে দেশব্যাপী সরকারের খাল ও নদী খনন ও পুনঃখনন কিছুটা আশার আলো দেখাচ্ছে এই সমস্যা সমাধানে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 1 বছরে বাড়ি নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় 40%। নতুন অর্থবছরে ফ্ল্যাট কেনায় বেড়েছে নিবন্ধন ব্যয়ও, আর তাতেই মধ্যবিত্তের আবাসনের বিক্রি কমেছে প্রায় 40%। আবাসন ব্যবসায়ীরা বলছেন 60 থেকে 70% কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। আবাসন খাত স্থবির হওয়ায় বিক্রি কমেছে নির্মাণ সামগ্রীরও। কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে ব্যাহত হয় নির্মাণ কাজ। এ কারণে এ সময় চাহিদা কমে ইট, বালি, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর। চাহিদা কমে এসবের বিক্রিও। রাজধানী ঘুরে দেখা গেছে অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। বিক্রি না থাকায় কর্মহীন শ্রমিকরাও। 5-6 মাস আগে কাজ ভালো ছিল, এখন বেচা বিক্রি একটু খারাপ, মালের দাম বেশি, সব জিনিসের দাম বাড়ছে। এই দামের কারণে পাবলিকও বা বাড়িওয়ালারা মাল জিনিস কম কেনে। চাহিদায় ভাটা পড়ায় দাম কমেছে রডের।
বিক্রি হচ্ছে টন প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা কমে। বিক্রেতারা বলছেন রডের চাহিদা কমেছে প্রায় ৪৫% পর্যন্ত, আর ২০ থেকে ৩০% পর্যন্ত চাহিদা কমেছে টাইলস, বাথরুম ফিটিংস সহ নানান সিরামিক পণ্যের। তবে চওড়া সিমেন্ট আর থাই গ্লাসের দাম পার ডে প্রতি মাসে সেল করতাম ধরেন ৫০,০০০ পার ডে ৫০-৬০ সেল করতাম না, সেই সেলটা নিচে এখন নামে চলে আসছে ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ এখন সেল চলে আসছে। ব্যবসা বলতে নাই বলে চলে, জাস্ট এখানে আল্লাহ পাক রাখছে, ওরকম পেটে ভাতে বাধা রাখছে আর কি। সিমেন্টের দাম বাড়ছে, রডের দাম কমে গেছে, শুধু ইউজ কম হওয়ার কারণে। পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্সের হিসেবে ২০২৪-২৫ অর্থ বছরে যেখানে সূচকের প্রবৃদ্ধি ছিল ৫.৭%, সেখানে ২০২৫-২৬ অর্থ বছরে তা নেমেছে ২.২%। তবে নির্মাণ কাজ কমলেও কমেনি ব্যয়। গেল এক বছরে পরিবহন ব্যয় বেড়েছে ২.২৬%, আর শ্রমিকের মজুরি বেড়েছে ২.৮৫%। আবাসন ব্যবসায়ীরা বলছেন একদিকে চওড়া নির্মাণ ব্যয়, অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও নিবন্ধন ব্যয়ের কারণে কমেছে ফ্ল্যাটের ক্রেতা। আবাসন আমি আগেই বলেছি, এটা হচ্ছে একটা এসেনশিয়াল খাত, মানুষের এসেনশিয়াল নিডস। এটা আর ৫টা ট্রেড ব্যবসার মতো সরকারকে ভাবলে চলবে না। যার জন্য আমরা বলেছি যে আসলে ১৬-১৭% ইন্টারেস্টের টাকা নিয়ে কোনোভাবে আবাসন ব্যবসা করা। অনেক দেশে আছে, আমি যখন আসলে পিএইচডি করে আমি দেখেছি যে প্রথম বাড়ি করার সময় রাষ্ট্র তাদেরকে ১০,০০০ ডলার এমনি দিয়ে দেয়, মানে উৎসাহিত করে তুমি বাড়ি করো। কিন্তু আমার দেশে কী হচ্ছে, ১৭% ইন্টারেস্ট নিয়ে আমাকে বাড়ি করতে হবে, এবং সেটা আবার করে কি যারা যে ক্রেতা যারা, তাদেরকে 4 বছর 5 বছরে পে ব্যাক করতে হয়। একজন মানুষ বেতন পায় ৪০,০০০ টাকা, কিস্তি আসছে ৯০,০০০ টাকা। রিহ্যাব সভাপতি মনে করেন আবাসন এবং নির্মাণ খাত স্থবির হয়ে গেলে চাপ পড়বে গোটা অর্থনীতিতেই। আমাদের যে পপুলেশন সেটাকে অ্যাড্রেস করে এই ডেপটাকে যুগোপযোগী করতে হবে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। হেপাটাইটিস ভাইরাসজনিত মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকায় বাংলাদেশ। দেশে প্রায় 85 লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। এমন বাস্তবতায় 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে সর্বজনীন স্ক্রিনিং কর্মসূচি চালু, টিকা ও আধুনিক চিকিৎসা সেবা দেশের সর্বোচ্চ সহজলভ্য করার তাগিদ বিশেষজ্ঞদের। হেপাটাইটিস মানুষের লিভারের ইনফেকশন বা প্রদাহজনিত রোগ, যা প্রধানত হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই এই 5 ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে। হেপাটাইটিস এ এবং ই সাধারণত দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়, আর বি, সি ও ডি ছড়ায় সংক্রমিত রক্ত, অপরিষ্কার সূচ ও অরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে। গবেষণা বলছে 2003 সালে জাতীয় টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত হওয়ার পর দেশে সংক্রমণের হার কমে এসেছে। তবুও দেশে এখনো প্রায় 85 লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত। বি ভাইরাস, সি ভাইরাস এবং ফ্যাটি লিভার, এই তিনটাই মূলত হচ্ছে লিভার ক্যান্সারের জন্য দায়ী। 2018 সালের একটা ন্যাশনাল ওয়াইড একটা প্রিভ্যালেন্স স্টাডি ছিল, তখনই দেখা যাচ্ছে যে প্রায় সারা দেশে 33.34% হচ্ছে ফ্যাটি লিভার, যা আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক বেশি। এখন আমরা যদি চিন্তা করি তাহলে এটা প্রায় 40%-এর মতো হবে যে ফ্যাটি লিভার আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন হেপাটাইটিস নিয়ে গবেষণা, চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা সব ক্ষেত্রেই এগিয়েছে বাংলাদেশ। তবে এখনো রোগটি নিয়ে সচেতনতার অভাব রয়ে গেছে। গ্রাম পর্যায়ে নেই, কিন্তু সব শহর পর্যায়ে আমি বলবো যে চিকিৎসার যে ডায়াগনোসিস করার জন্য যে পদ্ধতিগুলি সেগুলি অ্যাভেলেবল। হেপাটোলজি এবং লিভার রোগের চিকিৎসা করার মতো চিকিৎসক সারা বাংলাদেশে এখন বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে আছেন। একটা জায়গায় আমরা পিছিয়ে আছি, সেটা হচ্ছে যে হেপাটাইটিস বি এবং সি এর ক্ষেত্রে দেখা যায় যে প্রতি 10 জনে 9 জনই জানে না যে তার হেপাটাইটিস বি বা সি ভাইরাস রয়েছে। এই জন্য আমাদের কমিউনিটি লেভেলে, মানে প্রান্তিক লেভেলে মানুষের মধ্যে সচেতনতাটা বেশি প্রয়োজন। কারণ 100 জনে 90 জনই জানে না যে তার হেপাটাইটিস বি আছে। বাংলাদেশে প্রায় 85 লক্ষ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, আর 15 লক্ষ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। 2030 সালের মধ্যে দেশ থেকে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে সামাজিক সচেতনতা জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার আর্মি স্টেডিয়ামে নতুন করে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে তিনি বলেন, শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। সারা দেশ থেকে আসা শিশু কিশোরদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, শুধু দেশই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সুনাম বয়ে আনতে হবে।
আক্রমণে যাওয়ার চেষ্টায়। 2 মাস আগে সিলেট থেকে যে নতুন করে স্পোর্টসের স্বপ্নযাত্রার সূচনা হয়েছিল তারই বর্ণিল সমাপ্তি ঘটল রাজধানীর আর্মি স্টেডিয়ামে। দেশের 10টি অঞ্চল থেকে আসা প্রায় 1700 ক্রীড়াবিদ ও কর্মকর্তার পদচারণে মুখর ছিল পুরো স্টেডিয়াম। মাঠ জুড়ে ছিল প্রতিযোগিতার উত্তাপ আর গ্যালারি জুড়ে ছিল উচ্ছ্বাসের ঢেউ। সমাপনী দিন অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল। একই সঙ্গে 100 মিটার স্প্রিন্টের ফাইনাল, যেখানে প্রতিটি দৌড় আর প্রতিটি গোল যেন লিখে দিচ্ছিল নতুন স্বপ্নের গল্প। বিকেল 4টায় স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষার্থীদের সঙ্গে। পুরো স্টেডিয়াম জুড়ে তখন এক অন্যরকম উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল খেলার ফাইনাল উপভোগ করেন। পরে দেখেন বালক ও বালিকা বিভাগের 100 মিটার স্প্রিন্টের লড়াই। পরে বড় পর্দায় ভেসে ওঠে নতুন করে স্পোর্টসের পথ চলার গল্প। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু কিশোররাই আগামীর বাংলাদেশ। পড়ার সময় পড়ার, খেলার সময় খেলার আহ্বান জানান তিনি। এই মাঠে আজকে আমাদের বাচ্চারা খেলা করেছে, এই মাঠে কেউ জিতেছে, কেউ এখনো জিততে পারে না। ইনশাল্লাহ আগামী দিনে তারা আবার প্রতিযোগিতা করবে। আসুন আমরা চেষ্টা করি, এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের দেশ গড়ে তোলার পাশাপাশি সামাজিক সচেতনতা বজায় রাখার কথাও বলেন সরকার প্রধান। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। গত 2রা মে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছিল এই মহাযজ্ঞ। দেশের প্রতিটি উপজেলা ও জেলা থেকে প্রায় 1,70,000 শিশু কিশোর অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়, যাদের বয়স মাত্র 12 থেকে 14 বছর। 2 মাস আগে সিলেট থেকে শুরু হয়েছিল এক স্বপ্নযাত্রা। সেই যাত্রার শেষ অধ্যায়ে আজকে এই আর্মি স্টেডিয়ামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিলেছে এক ঝাঁক খুদে ক্রীড়াবিদ। কারো কারো গলায় উঠল স্বর্ণপদক, আবার কেউ কেউ ফিরল এক বুক স্বপ্ন নিয়ে। সব মিলিয়ে নতুন করে স্পোর্টসের সবচেয়ে বড় অর্জন হলো কোনো বিজয়ীকে খুঁজে পাওয়া নয়, বরং একটি প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। রংপুর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময় হবে রাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত দলের বলে জানান মির্জা ফখরুল। নতুন এক ঠিকানায় পল্লী উন্নয়নের অঙ্গীকার। সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল রোডে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তবে প্রার্থী চূড়ান্ত করবে দলের স্থায়ী কমিটি। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বিএনপিকে যারা ফেসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে দাবি করেন মহাসচিব। জামাত নিজে কতটা গণতান্ত্রিক সেই প্রশ্নও রাখেন তিনি। আমরা একটা গণতান্ত্রিক, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে, অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। পরে পল্লী মেলার উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল। বলেন, চলতি বছরের মধ্যে 41 লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য রয়েছে সরকারের। রাজশাহী ও রংপুরকে কৃষিভিত্তিক উৎপাদনের শক্তিশালী হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সেনা সদস্যদের প্রকৃত হতাহতের সংখ্যা আড়াল করার অভিযোগ উঠেছে পেন্টাগনের বিরুদ্ধে। সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে হতাহতের মূল তালিকা থেকে নিহত 4 সেনার তথ্য সরিয়ে আলাদা একটি ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির আইন প্রণেতা ও সাবেক সামরিক কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই মার্কিন সেনা সদস্যদের হতাহতের সংখ্যা নিয়ে চলছিল বিতর্ক।
তবে সম্প্রতি পেন্টাগনের নিজস্ব ওয়েবসাইটে তথ্য পরিবর্তনের ঘটনায় সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। পেন্টাগনের অফিসিয়াল ডাটাবেজে হঠাৎই বদলে যায় হতাহতের পরিসংখ্যান। নিহতের সংখ্যা 18 থেকে কমিয়ে 14 দেখানো হয়। মূল তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় 4 সেনা সদস্যের নাম। 7 জুলাইয়ের পর জর্ডান ও ইরাকে নিহত হন তারা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়ে পেন্টাগন। পরে তারা বিদেশে পরিচালিত অভিযান নামে আলাদা একটি পেজ চালু করে। সেখানে নিহত 4 সেনার নাম যুক্ত করা হয়। একই সঙ্গে আহত সেনাদের হিসাবও পৃথকভাবে প্রকাশ শুরু হয়। এটি কোনো তথ্য গোপন করার চেষ্টা নয়। ওয়েবসাইটের সাময়িক কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান করা হবে। পেন্টাগনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকেই। প্রতিরক্ষা মন্ত্রীর কাছে প্রকৃত তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছেন ডেমোক্রেট সিনেটররা। তাদের ভাষ্য, মার্কিন জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা সরকারের দায়িত্ব। এ নিয়ে ক্ষোভ বাড়ছে কংগ্রেসেও। দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিনিধি পরিষদ। প্রয়োজনে সামরিক পদক্ষেপে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেয়ার তাগিদও দেয়া হয়েছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।